সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। এটি হলো 7 কলেজের প্রথম বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রির একটা অধ্যায়, যেটি আমরা বলি যে গ্যাসিয়াস স্টেট। এই ফিজিক্যাল কেমিস্ট্রির যে কটা পোর্শন আছে তার মধ্যে সব থেকে বেশি কমপ্লিকেটেড হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। কোশ্চেন হচ্ছে কেন? এই কারণে যে মার্কেটে যে কয়টা বই আপনি পাবেন সবগুলো বইয়ের মধ্যে অসংখ্য লাইনে লাইনে ভুল আছে। এই ভুলগুলোকে যদি আপনি কারেক্ট না করে পড়েন এবং এগুলো যদি পরীক্ষার হলে লিখে দিয়ে আসেন, তাহলে নিশ্চিত থাকেন যে এখানে 0 মার্কস পাবেন। সো এই ভুলগুলোকে কারেক্ট করে পড়তে হবে, কারণ ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি। সো ইন কেস অফ রাইটিং দ্য ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, ইট উইল ক্রিয়েট প্রবলেম ইফ ইউ ডু নট রাইট ইট কারেক্টলি। সো এই সঠিক করে লেখাটা খুব জরুরি, এবং এই সঠিক করে লিখতে গেলে আপনাকে অবশ্যই প্রতিটা জিনিস খুব বুঝে ভালো করে পড়তে হবে। আদারওয়াইজ এটি প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, আমি তাহলে প্রথমেই জেনে নিচ্ছি, তাহলে আমরা আজকে যে কোশ্চিনটা পড়বো সেই কোশ্চিনটা আমরা দেখবো একটু পরেই। আর আমি আপনাদেরকে তার আগে পরিচয় করে দিই, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি আমাদের এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি। যে কোনোটা ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা হলো রেজিস্ট্রেশন বাটন, এখানে রেজিস্ট্রেশন করে আপনি কোর্স পারচেজ থেকে শুরু করে ভিডিও বুক পারচেজ করতে পারবেন। আমাদের এখান থেকে আপনি ভিডিও বুক অথবা লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারেন, এবং আমাদের এখানে চ্যানেলে ফ্রি ক্লাসগুলো পাবেন। আচ্ছা, তো এখানে যদি যান NU 7 কলেজ, 7 কলেজের জন্য এই যে এটা বাটনগুলো আছে, এখান থেকে আপনি আমাদের এখানে কোর্সগুলো দেখতে পারবেন, ঘুরে পেজগুলো ঘুরে দেখতে পারবেন। অনেক ডেমো ক্লাস আছে। প্লাস হচ্ছে যে আমাদের বিভিন্ন বর্ষের আর কি, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত মেজর এবং নন মেজর কোর্সের জন্য অনেকগুলো ডেমো ক্লাস রয়েছে, এবং এখানে কুইজ রয়েছে। এটি হলো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে যারা কোর্সে পার্টিসিপেট করবে তাদের জন্য আমরা একটা ফ্রি কোর্সের অফার রেখেছি, সেটি হচ্ছে জবের জন্য প্রিপারেশনের জন্য। এবং এইখানে যে কুইজে অংশগ্রহণ নিতে পারবেন, এবং এই কুইজে অংশ নিয়ে আপনি এখান থেকে পয়েন্ট জিততে পারবেন। পয়েন্টগুলোকে পরে টাকায় কনভার্ট করে আপনি আমাদের এখান থেকে যে কোনো কোর্স করতে পারবেন, অথবা প্রয়োজনে উইথড্র করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এই ওয়েবসাইটটা ব্যাপারে আমি একটু আরেক মিনিট সময় নিই। সেটি হচ্ছে, আপনার যদি কোনো কোয়ারি থাকে, যেখান থেকে সেন্ড মেসেজ থেকে আপনি আপনার যে কোনো কোয়ারি আমাদের কাছে পাঠাতে পারবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি ফাংশনাল। আপনি আপনার একাডেমিক এবং হচ্ছে জব রিলেটেড এবং হচ্ছে প্রফেশনাল যে কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য এটি একটি আগুনের মতো কাজ করবে এই ওয়েবসাইটটা। আপনি আম, আহ, উম, মানে আফটার কমপ্লিটিং ইউর এডুকেশনাল পার্ট, ইউ ক্যান অলসো বি কানেক্টেড টু দিস ওয়েবসাইট, বিকজ এখানে অনেকগুলো আর্নিং সোর্স রয়েছে। আপনি এখান থেকে স্টুডেন্টদের গোটা বাংলাদেশে বিভিন্ন স্টুডেন্ট, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল অফ দ্য কান্ট্রি, আপনি অল অফ দ্য ওয়ার্ল্ড, আপনি হচ্ছে যে স্টুডেন্টকে বা যারা লার্নার রয়েছে তাদেরকে সাপোর্ট করতে পারবেন। এখানে অনেকগুলো মাল্টিপুল কোর্স রয়েছে, বাংলা ভাষা এবং ইংলিশ ভার্সনে পরিচালিত এবং ইংলিশ মিডিয়ামে পরিচালিত। ও লেভেল থেকে শুরু করে সবগুলো আপনার একাডেমিক যে কোনো সমস্যার জন্য এখান থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। আপনার রিলেটিভ যারা আছে বা প্রয়োজনীয় যারা আছে তাদের সবাই সাপোর্ট পাবে। সুতরাং হচ্ছে এখান থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, এবং এখান থেকে আমরা অনলাইন আর্নিংস রিলেটেড, যুগ পরিবর্তনের সাথে সাথে এআই কে ব্যবহার করে কিভাবে আমরা অনলাইন আর্নিং করতে পারি সে ব্যাপারেও আমরা ধারণা দিয়ে থাকি, এবং ট্রেডিং গুলো করানো হয় থাকে। ফ্রি এবং পেইড ট্রেনিং দুটোই রয়েছে। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি যে আমাদের এই, আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢুকেন তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস জানতে পারবেন, আবার যদি 7 কলেজে যান 7 কলেজের সম্পর্কেও ডিটেলস কোর্সগুলো জানতে পারবেন। তো এই প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানে ডিটেলস অনেকগুলো ইনফরমেশন আছে, আপনারা এখানে ঢুকে ঢুকে সবগুলো পড়তে পারবেন। তবে মোট কথা যেটি মোট কথা হচ্ছে, যদি ভিডিও বুক চান তাহলে এই যে ভিডিও বুকের ভিতরে গেলে কতগুলো ভিডিও বুক রয়েছে সবগুলো। মোট কথা হচ্ছে, আমি এখানে সংক্ষেপে যদি বলি, ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো কোর্সের ভিডিও বুক রয়েছে। ভিডিও বুকটা কেন দরকার হবে? ভিডিও বুকটা দরকার হবে এই কারণে যে আপনি একটা ভিডিও বুক থাকলে আপনার আর নতুন করে কোনো কোর্স করা লাগবে না, কোনো জায়গায় প্রাইভেটে পড়া লাগবে না। কারণ ভিডিও বুকগুলোর ভিতরে সবগুলো জিনিস দেওয়া আছে আপনার যা দরকার। কি কি দরকার হতে পারে আপনার? আপনার দরকার হইতে পারে হচ্ছে যে আপনার বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে তার সলিউশন। আপনার হইতে পারে যে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কারেক্ট আপনার হচ্ছে উত্তরপত্র বা নোট বা সিক্রেট নোট। আরটা হইতে পারে যে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন গুলো যেন ভুল না হয় সেজন্য সঠিকভাবে সঠিক কারেক্ট নোট। এইগুলো এই দুটো জায়গাতেই বেশি ভুল হয়, এবং এই কারণে রেজাল্ট গুলো খারাপ হয়। আরেকটা হচ্ছে পারে যে সাজেশন দরকার হতে পারে। আরটা হতে পারে যে কোন চ্যাপ্টার পড়বেন কোন চ্যাপ্টার পড়বেন না সেটি হতে পারে। আরটা হচ্ছে বেসিক থেকে প্রো অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট গুলো দরকার সেটি হতে পারে। আরটা হতে পারে যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনটা পড়া উচিত এবং সেগুলো নোটগুলো কোথায় পাবেন। এই তো আপনার রিকোয়ারমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট, আপনি এই কটা জিনিসই চাইবেন। আচ্ছা, আর হচ্ছে সাজেশন, তাই তো, শর্ট সাজেশন, ডিটেল সাজেশন। আচ্ছা, এখন হচ্ছে
আহ, এই সবগুলো জিনিসই আপনি ভিডিও বুকে পেয়ে যাবেন। তাহলে ভিডিও বুক থাকলে আপনার লাইভ ক্লাস করার দরকারটা কি? বেসিক্যালি হচ্ছে লাইভ ক্লাস করার কোনো দরকার নেই। আমার সাজেশন, লাইভ ক্লাস করার কোনো দরকার নেই, তবে আপনারা যদি 5 জন 6 জন মিলে লাইভ ক্লাস করতে চান করতে পারেন। ভিডিও বুকগুলোতে আপনি সব সাপোর্ট পেয়ে যাবেন আপনার কোর্সের যা দরকার। এটা জন্য আপনাকে লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে হবে, টাইম মেনটেন করতে কোনো দরকার নেই। আপনি আপনার সময়টা এনজয় করেন, আপনার সময় অনুযায়ী আপনি চলেন, কোনো সমস্যা নেই। আপনার সময় অনুযায়ী আপনি পড়েন, রাত 4টার সময় পড়বেন না 3টার সময় পড়বেন, সব সময় ওয়েবসাইট ওপেন 24 আওয়ার্স। সো আপনি রেজিস্ট্রেশন করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, আপনার পেজে সবগুলো কানেক্টেড থাকবে, আপনার যখন যখন দরকার আপনি পড়ে কমপ্লিট করতে পারবেন। তবে একটা বিষয় আছে, সেটি হচ্ছে ভিডিও বুক যখন আপনি কিনবেন তখন আপনাকে একটা মনিটরিং এর ভিতরে আমাদের এখান থেকে রাখা হবে, মানে আপনি পড়ছেন কিনা। অর্থাৎ আপনার পেজে একটা নির্ধারিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত সিকোয়েন্স অনুযায়ী সব কন্টেন্ট গুলো যোগাযোগ থাকবে, এবং পরীক্ষা নিয়ে আপনাকে চেক করা হবে এবং কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো আপনাকে সাজেস্ট করা হবে। এটি হচ্ছে ভালো রেজাল্টের জন্য, কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য, যাতে করে আপনি জেনে বুঝে পাশ করতে পারেন। বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার সাবজেক্টকে না জেনে না বুঝে ভালো করে না করে পড়ে যদি পাশ করেন, এই সার্টিফিকেট দিয়ে আপনার কোথাও কোনো কিছু হবে না, নিশ্চিত থাকেন। কারণ এখন হচ্ছে আপনাকে আপনার নিজের সাবজেক্টে জানতেই হবে, শুধু এখন নিজের সাবজেক্ট জানলে হয় না, সাথে আরো অনেক কিছু জানতে হয়। তো এই হলো টোটালটা, এবং এই সেম জিনিসগুলো হয়তো আরো দু একটা জায়গায় আপনি পাবেন বিচ্ছিন্ন ভাবে, বাট গোছানো এবং অর্গানাইজড ওয়েতে আপনি এই সাইটে পাবেন। এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে হচ্ছে ফার্স্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কেমিস্ট্রি এবং ফিজিক্সের ডিটেলস এখানে থাকে। সো আপনি যখনই ভিডিও বুক কিনছেন তখন ভিডিও বুকের সাথে সবগুলো এগুলো পেয়ে যাচ্ছেন, সাথে একজন টিচারও পাচ্ছেন, মানে আপনার যখনই যে সমস্যাটা হচ্ছে তখন আপনি সমাধান করে নিতে পারছেন। তাহলে লাইভ ক্লাসটা করার দরকার কি? লাইভ ক্লাস আপনারা করতে পারেন এই জন্য, সেটি হচ্ছে যদি 5 জন 6 জন মিলে একসাথে গ্রুপে থাকেন, তাহলে একটা লাইভ ক্লাস করলে পড়াটা আর একটু স্পিড বাড়ে, এই একটা জিনিস হতে পারে। বাট আপনি ভিডিও বুক কিনেও সেই কাজটা করতে পারেন যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন, নিয়মিত ফলো আপ করেন, আপনাকে নিয়মিত মনিটর করা হবে, আপনার আপডেট নেওয়া হবে, আপনার সাজেশন প্রোভাইড করা হবে, আপনার এটা করা উচিত ওটা করা উচিত ইত্যাদি। সুতরাং সার্বক্ষণিক একজন টিচারের মতোই আপনার ভিডিও বুকটা গাইড করবে। সুতরাং আপনি চাইলে ভিডিও বুক নিয়ে কাজ শুরু করতে পারেন, অথবা আপনি যদি 5 7 জন 10 জন একসাথে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লাইভ ক্লাস দিয়েও শুরু করতে পারেন। বাট নিজের কোর্সটা নিজেই শুরু করতে হবে, এটার ব্যাপারে কোনো বিকল্প নেই। ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে মেজর কনসার্ন থাকা দরকার। কেননা এই জায়গাগুলোতে, নোটগুলোতে এবং বইগুলোতে প্রচুর পরিমাণে, অসংখ্য পরিমাণে ভুল রয়েছে, ভুলগুলো কারেক্ট করে আপনাকে পড়তে হবে, কোনো বিকল্প নেই। আচ্ছা, এবার আসেন যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বলার জন্যই খুবই দরকার আপনাদেরকে, সেটি হলো যে রসায়নের যে সমস্যাটা রয়েছে, যে আপনি আজকে পড়লে কালকে ভুলে যান, রাতে পড়লে সকালে ভুলে যান, সকালে পড়লে দিনে ভুলে যান, দিনে পড়লে দুপুরে ভুলে যান, তারপরে আজকে পড়ে লিখে টিকে মনে করে রাখলেন, 2 দিন পরে আবার নাই হয়ে যায়। এই যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমরা প্রতিটা সাবজেক্টের সাথে আমরা মেমোরি টেকনিক অ্যাপ্লাই করেছি। এই মেমোরি টেকনিকের সাহায্যে যদি আপনি নিয়ম মতো পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভুলে যাওয়ার চান্সটা নাই হয়ে যাবে। অর্থাৎ আপনি একবার পড়ে উইদাউট রিভিশনে আপনি পরীক্ষার হলে যাওয়ার মতো সক্ষমতা বা কনফিডেন্স অর্জন করবেন। এটি, এই জিনিসটা আপনি আর কোথাও পাবেন না, এই যে মেমোরি টেকনিকের সাহায্যে আপনার রসায়ন পড়া, এটি আপনি কোথাও পাবেন না। এটা কেন দরকার? এটা দরকার এই কারণে, যাতে করে আপনি কম সময়ে অনেক বেশি পড়তে পারেন। একবার পড়ে একটা জিনিস পড়লেন, রিভিশন দিলেন, 3 বার 4 বার রিভিশন না দিলে পরীক্ষা হলে যেতে পারছেন না, লিখতে পারছেন না, এই জায়গা থেকে বের হওয়ার জন্য। অর্থাৎ একটা জিনিস আপনি এমন ভাবে পড়বেন, এমন নিয়মে পড়বেন, যে নিয়মে পড়লে আপনার এটা ব্রেনের মধ্যে থেকে যাবে অটোমেটিক্যালি ইনফরমেশন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। এই যদি হয়, আপনি যদি এই ট্রান্সফারটা করতে পারেন, তাহলে আপনার আর দ্বিতীয়ত আপনার আর কোনো কিছু দরকার হবে না, এবং অনেক কম পরিশ্রমে অনেক বেস্ট রেজাল্টটা অ্যাচিভ করতে পারবেন, টপ স্কোর করতে পারবেন, যে কোনো পরীক্ষায় টপার হতে পারেন। এটা শুধু আপনার একাডেমিক পরীক্ষার জন্য না, যে এটা আপনার হচ্ছে যে অন্যান্য যে কোনো জবের পরীক্ষাতেও টপার হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এখন এই জিনিসগুলো বাংলাদেশে কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে কেউ এগুলোকে ইনকর্পোরেট করে না, কেউ এগুলো ওইভাবে পড়ায় না, এবং এগুলো সম্পর্কে হয়তো অনেকে জানেও না, বা সেই জন্য সে কারণে বলেও না। বাট এগুলো আগে থেকেই ছিল, বিশ্বের বিভিন্ন দেশে এগুলোকে ব্যবহার করা হয়েছে। যার সমস্ত স্টুডেন্টরা টপার হয়েছে, বিভিন্ন পরীক্ষায় টপার হয়েছে, এক একজন দেখবেন যে 2 3টা সাবজেক্টে টপার, গোল্ড মেডেলিস্ট, এরকম কিন্তু স্টুডেন্ট রয়েছে। তারা আগে থেকে এটা জানতো এবং তাদেরকে কেউ না কেউ গাইড করেছে। বাংলাদেশে এটি নিয়ে কেউ কাজ করে না, এবং এই মুহূর্তে আমরা কাজ করছি, এবং সেটির জন্যই আপনাদের হচ্ছে যে আম, এই কোর্সগুলোতে এনরোল করে কেমিস্ট্রি পড়ার যে আসল ইন্টারেস্ট বা যে আসল মজা, বা কেমিস্ট্রির যে আসল রহস্য, কেমিস্ট্রি বোঝার, পড়ার এবং এটাকে মনে রাখার, যখনই আপনার পড়াগুলো মনে থাকা শুরু করবে তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে আসলে কোন সাবজেক্ট আপনি পড়েন।
হ্যাঁ, তখন এটার গুরুত্বটা বুঝতে পারবে। তো আমরা তাহলে ওভারঅল আলোচনা করলাম সবগুলো। আমাদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কেমিস্ট্রির সকল পেপারের ভিডিও বুক এবং লাইভ ক্লাস এখানে রয়েছে। সো আপনার যেটি দরকার সেটি নিয়ে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের মূল আলোচনায়। যে আলোচনাটা আমরা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে আমরা আলোচনা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, যে কোশ্চিনটা পরীক্ষায় এর আগে ইতিপূর্বে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে এবং জাতীয় এবং 7 কলেজে মানে নতুন সিলেবাস আসার পরে সেখানেও থেকেও কোশ্চিনগুলো হয়েছে। সুতরাং এরকম একটা কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যে দুই তিনটা বই আমি দেখেছি, দু তিনটা বইয়ে বাংলা মিডিয়ামের সবগুলোতেই কিন্তু এটা উত্তরগুলো ভুল লেখা আছে। আপনি যদি এভাবে লিখে দেন, কপি করে যদি হুবহু লিখে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার উত্তর জয় বাংলা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের যে কোশ্চিনটা, সেই কোশ্চিনটা নিয়ে আমরা একটু পরে দেখব। 7 কলেজ রসায়নের প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের সকল পেপার এর লাইভ ক্লাস ও ভিডিও বুক পাওয়া যায়। এবার একবার কোনো প্রশ্ন পড়ে সারা জীবন মনে রাখার টেকনিক সহ রসায়ন শিখতে বা রসায়ন টপ স্কোর করতে বা যে কোনো পরীক্ষার টপার হতে মেগা মেমোরির সাথে শিখুন, জীবন উপভোগ করুন। এটি হচ্ছে যে আমরা রসায়নের সাথে আমরা এই টেকনিকটা ইনকর্পোরেট করে দিয়েছি। রসায়ন এটি একটা বিশাল সাইন্টিফিক রিসার্চের একটা অংশ, যে অংশটাকে আমরা আমাদের জন্য যেখানে যতটুকু দরকার আমরা লেকচারের সাথে সেগুলো অ্যাড করে দিচ্ছি, যার ফলে পড়া আপনার দ্রুত মনে মনে হবে এবং আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। একবার পড়েই পরীক্ষার হলে যাওয়ার মতো শক্তি এবং সামর্থ্য এবং কনফিডেন্স অর্জন করবেন। সো আমরা চলে যাচ্ছি যে আমরা এখানে 7 কলেজের সবগুলো আপনি পেয়ে যাবেন, সুতরাং এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমরা সবগুলো এখানে পেয়ে যাবো। আমাদের আজকের আলোচনার যে কোশ্চিনটা সেটি হচ্ছে, কোনো গ্যাসের আংশিক চাপ কি? প্রমাণ করো যে কোনো গ্যাস মিশ্রণে যে কোনো উপাদানের আংশিক চাপ উক্ত উপাদানের মোল ভগ্নাংশ, এটা বানানটা ভুল আছে, এটা ভগ্নাংশ হবে, মিশ্রণের মোট চাপের সমান। তাহলে আহ, এটি হচ্ছে আমাদের আজকের যে মূল যে ইটা, সেটি হচ্ছে এটা। আমরা এখন একটা হচ্ছে আপনার বোর্ডের দরকার আমাদের, সুতরাং আমরা সেই বোর্ডের দিকে যাচ্ছি। এটি হচ্ছে মনে করো আমাদের সেই বোর্ড। আমরা একটা হোয়াইট বোর্ড নিলাম। আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, দেখতে পাওয়াটাই স্বাভাবিক, এবং আমার ধারণা যদি কেউ একটু রেসপন্স করেন যে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, আমরা কোশ্চিনটা তো কিছুক্ষণ আগে পড়েছি, তাই না? কোশ্চিনটা পড়েছি, এখন আমরা এখান থেকে যে ইটা কাজটা করব সেটি হচ্ছে যে এই কোশ্চিনের আলোকে আমরা এটার একটা প্রমাণটা করব। এটি যেহেতু প্রমাণ বেজ একটা কোশ্চিন, এবং এর ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আগেই বললাম আপনাকে যে আপনি এটা মিলিয়ে নিন সবগুলো বইয়ের সাথে, নিশ্চয়ই আপনার কাছে যে বইটা আছে সেই বইটাতে ভুল থাকার চান্স আছে। সো এটি মিলিয়ে নিবেন। ভুল পড়ে ভুল উত্তর লিখে এসে পরীক্ষার বাইরে হাহুতাশ মানে একটা মজমা করে খেয়ে মনে করেন পরীক্ষার রাত ঘুমায় থাকলেন, পরে দেখলেন পরীক্ষার রেজাল্ট জয় বাংলা হয়ে গেছে, এমন না করতে পারে তারা তার আগেই সতর্ক হয়ে যান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আংশিক চাপ কি, এটা নিয়ে আপনারা অনেক সময় পড়েছেন, এটা নিয়ে বিস্তর ভিডিও আমার আছে আংশিক চাপের উপরে। আমি এখন সংক্ষেপে শুধু আংশিক চাপটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আংশিক চাপ যে কোনো উপাদানের মিশ্রণের যে কোনো উপাদানের মোল ভগ্নাংশ, বা আংশিক চাপ যেটা, সেটি হলো যে কোনো গ্যাস মিশ্রণের উপাদান গ্যাস সমূহের মোল ভগ্নাংশের সম্পর্ক রয়েছে। মানে ধরেন এটি একটা মিশ্রণ। আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ধরেন এটা একটা মিশ্রণ, এটা একটা জার। এই জারে আমরা একটা গ্যাস মিশ্রণ নিচ্ছি। ধরেন এখানে P1 আছে, P2 আছে, P3, এরকম এরকম হচ্ছে যে পার্টিকেল গুলো রয়েছে। এবং এই পার্টিকেল গুলোতে আমরা ভগ্নাংশ যদি ধরি N1, N2, N3, এরকম এরকম পার্টিকেল গুলো আছে, মানে ভগ্নাংশ আছে। P1 একটা গ্যাস, G1 একটা গ্যাস, G2 একটা গ্যাস, G3 একটা গ্যাস, তারা একটা N1 আছে, তারা একটা N2 আছে, তারা একটা N3 আছে, এরকম। তো মনে করো তিন চারটা গ্যাস আছে, তিন চারটা গ্যাসের তিন চারটা মোল ভগ্নাংশ আছে, মানে অংশ তিন চারটা অংশ মিলে তো 100%। এই পুরোটা যদি আমরা 100% ধরি, তাহলে এখানে যদি তিনটা গ্যাস থাকে তার মানে হচ্ছে ধরেন মোল ভগ্নাংশ N1 প্লাস N2 প্লাস N3, তাই না? খুব সিম্পল। তাহলে এই তিনটার মিশ্রণ এখানে আছে। এখন কোনটা কতটুকু আছে সেটা তো আলাদা ব্যাপার। তো এই তিনটাকে আমরা যদি এই গ্যাস মিশ্রণের কোন উপাদানের মোল ভগ্নাংশ বলতে, ওই উপাদানটির মোল সংখ্যা এবং মিশ্রণের উপাদানসমূহের মোল সংখ্যার অনুপাতকে বোঝানো হয়। মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ধরেন এই টোটাল মিশ্রণটা কত, 100% না? তো 100 মানে ধরেন টোটাল মিশ্রণটাকে আমরা এন ধরে নিলাম। তাহলে এন ইকুয়াল টু কি, এন ওয়ান প্লাস N2 প্লাস N3, ডট ডট এন পর্যন্ত যাবে। তাহলে এই টোটাল মিশ্রণটার সংখ্যা কত, এন। আর এখানে তাহলে N1 কতটুকু আছে, এন ডিভাইড বাই N1। N2 কতটুকু আছে, এন ডিভাইড বাই N2। N3 কতটুকু আছে, এন ডিভাইড বাই N3, এরকম।
তাহলে আমরা এটুকু বুঝে গেলাম। তাহলে আমরা এটাকে যদি এখন মানে সুন্দর করে বাংলা ভাষায় এটাকে গাণিতিক ভাবে যেমন আমরা বুঝলাম, এখন যদি এটাকে আমরা প্রকাশ করতে চাই বাংলা ভাষায়, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? প্রকাশ করব হচ্ছে মোল ভগ্নাংশ উপাদানের, আহ কোনো উপাদানের মোল ভগ্নাংশ, মিশ্রণের কোন উপাদানের মোল ভগ্নাংশ। আমি সংক্ষেপে লিখতেছি, সংক্ষেপে আমরা এটাকে এভাবে লিখতে পারি: মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ সমান আমরা কি লিখবো? মোল ভগ্নাংশ সমান আমরা লিখবো হচ্ছে উপাদানটির মোল সংখ্যা। তার মানে আমরা এখানে লিখতে পারি মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল সংখ্যা ডিভাইড বাই আমরা কি লিখবো? ডিভাইড বাই আমরা বলছি যে মিশ্রণের সব উপাদানের মোট মোল সংখ্যা। তার মানে এখানে আমরা সংক্ষেপে লিখতে পারি সব উপাদানের, 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 সব উপাদানের মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। বুঝে গেল? তাহলে মোল সংখ্যা এবং হচ্ছে সব উপাদানের মোট মোল সংখ্যা, এটি হচ্ছে মোল ভগ্নাংশ কোন একটা মিশ্রণের। তো এখন এই মোল ভগ্নাংশকে সাধারণত আমরা এক্স দ্বারা ডিনোট করি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি: এক্স ইকুয়াল টু, এই যে মোল ভগ সংখ্যা, মোল সংখ্যাকে সাধারণত আমরা কি দ্বারা ডিনোট করি? হোল নাম্বার এন দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ এন ইকুয়াল টু মোল সংখ্যা বলা হয়। আর সব উপাদানের মোট মোল সংখ্যাকে আমরা কি দ্বারা ডিনোট করি? এন আই দিয়ে, বা এন টি, সংক্ষেপে এন টি দিতে পারেন। তার মানে এন টিটাকে আমরা এভাবে লিখতে পারি: N1 প্লাস N2 প্লাস N3 ডট 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 ইকুয়াল টু হচ্ছে টি, ইকুয়াল টু হচ্ছে মোট মোল সংখ্যা। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। আপনি আপনার কাছে যে বইটা আছে সে বইটা মিলে নিতে পারেন, আর অথবা এখান থেকে নোট করে নিতে পারেন ডিরেক্টলি। যদিও যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু তাদের পেজেই এটা নোটটা, কমপ্লিট নোটটা পেয়ে যাবেন। এখন ধরেন আমরা আরেকটা জানি যে যদি প্রেসারের ক্ষেত্রে এই সেম জিনিসটা মোল ভগ্নাংশ না করে আমরা যদি প্রেসারের ক্ষেত্রে বিষয়টাকে চিন্তা করি বা চাপের ক্ষেত্রে, তখন আমরা কিন্তু এটা জানি যে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি টোটাল প্রেসার ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, তাই না? এরকম পড়ে আসছে ডট 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 করে এখানে প্লাস দিয়ে PN পর্যন্ত। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে দিলাম। তাহলে এই যে এন আর মোল ভগ্নাংশ পেলাম, আর হচ্ছে আমরা পেলাম, প্রেসারটা পেলাম। এখন এখানে আর কিছু থাকতে পারে, আয়তন থাকতে পারে। যদি আয়তন থাকে তাহলে আমরা এই যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু কি? পিভি ইকুয়াল টু আর টি, তাই না? বা সংক্ষেপে আমরা পুরাটা যদি লিখি তাহলে এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি, এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে এটাকে যদি আপনি কমপ্লাই করেন, পি পি ইকুয়াল টু বের করতে চান, তাহলে পি ইকুয়াল টু আপনার দাঁড়াবে হচ্ছে উম, আচ্ছা এখানে যদি আমরা ধরেন এই P1 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে P1 এর জন্য কি হবে? N1 হবে, তাই না? তাহলে আমরা এখানে P1 ইকুয়াল টু N1 আর টি ডিভাইড বাই ভি লিখতে পারি। একবারই করেছি কিন্তু, ভিটাকে নিচে দিয়ে দিচ্ছি আর এখানে পি এর মানটাকে P1 বসাই দিচ্ছি, মানে প্রথম পার্টিকেলের প্রথম অংশটুকুর জন্য, একটা প্রেশারের জন্য, একটা প্রেশারের একটা পোর্শনের জন্য। তাহলে P1 ইকুয়াল টু N1 আর টি, তাই না? N1 আর টু, এটাকে আমরা যদি একটা 3 নম্বর সমীকরণ ধরেন। অনুরূপভাবে যদি আপনি P2 বের করতে চান তাহলে কি হবে? P2 ইকুয়াল টু হচ্ছে N2 আর টি ডিভাইড বাই ভি, তাই না? অনুরূপভাবে যদি আপনি P3 বের করতে চান, এটাকে আপনি 4 নম্বর ধরতে পারেন। অনুরূপভাবে P3 যদি বের করতে চান তাহলে কি হবে? পিভি ইকুয়াল টু N2 N3 N3 আর টি ডিভাইড বাই ভি ইকুয়াল টু হচ্ছে আপনার 5 নম্বর সমীকরণ, তাই না? এখন আপনি যদি এগুলোকে এই ধরেন আর টি বাই ভি এগুলোকে যদি আমরা একটু ডিলিট করি, এই ধরেন 3 4 এবং 5 নম্বর সমীকরণ, এই সমীকরণগুলো থেকে সবগুলো থেকে রাইট হ্যান্ড সাইড থেকে আপনি যদি এখানে এই টোটাল P1 P2 P3 এটা ইকুয়াল টু কি? পি না? পি ইকুয়াল টু P1 P2, তাহলে পি ধরে নিলাম ইকুয়াল টু, আপনি যদি এখান থেকে আর টি, রাইট হ্যান্ড সাইড থেকে আর টি বাই ভি কমন তুলে নেন, তাহলে N1 প্লাস N2 প্লাস N3 এরকম একটা ভ্যালু পাবেন, তাই না? এই এই যে ভ্যালুগুলো পাবেন এখানে ডট ডট প্লাস দিয়ে ডট 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 ব্র্যাকেট ক্লোজ, এরকম পাবেন। তাহলে এই এই জায়গা থেকে আমরা জানি যে এটাকে আমরা এনটি দ্বারা ডিনোট করতে পারি। এই যে এই জিনিসটা হচ্ছে এনটি। তাহলে আর টি ডিভাইড বাই ভি ইন্টু হচ্ছে এনটি লিখতে পারেন, তাই না? এনটি লিখে যায়। কারণ কি? কারণ এনটি ইকুয়াল টু টোটাল, টোটাল ফ্র্যাকশন, এটা হচ্ছে মূল ভগ্নাংশ, টোটাল মূল ভগ্নাংশ। এনটি ইকুয়াল টু টোটাল মূল ভগ্নাংশ, সেই জন্য আর টি বাই ভি ইন্টু এনটি দিলাম। এটাকে যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে লিখি তাহলে পর আমরা লিখবো হচ্ছে এনটি আর টি ডিভাইড বাই ভি।
মানে এনটিটাকে আগে নিয়ে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেকটা সমীকরণ, ধরেন 6 নম্বর সমীকরণ। হুম, এটি হচ্ছে আমার 6 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণগুলোকে যদি আপনি একসাথে করেন তাহলে পরে আমরা যেটি পাই সেটি হচ্ছে পি ওয়ান ডিভাইড বাই পি পি ইকুয়াল টু হচ্ছে N1, N1 ডিভাইড বাই এনটি, তাই না? N1 ডিভাইড বাই এনটি। তো এখন এই যে এটাকে আমরা কি করলাম, বেসিক্যালি হচ্ছে যে এই যে ইকুয়েশন গুলো ছিল 3, 4, 5, এগুলোকে আমরা কি করেছি, ডিভাইডেড করেছি। যেমন P1 কে পি দিয়ে ভাগ করেছি, ভাগ করলে কিন্তু ডিভাইড করলে এই এই জিনিসটা চলে আসে অটোমেটিক্যালি। আপনার ম্যাথমেটিক্যালি করলেই কিন্তু এটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি কেউ না বুঝেন এই লাইনটা আমাকে বললেই হবে, কারণ এটা আপনারা যেহেতু এই জিনিসগুলো করে আসছেন ইন্টারমিডিয়েটে, সেই জন্য আমি আর এখান থেকে দুটো লাইন এক্সটেনশন করা যেত, করলাম না। কারণ এটা আমরা কি করেছি, 3, 4 আমরা করেছি হলো সমীকরণ নম্বর 3, 4, 5 কে 6 নম্বর দিয়ে ভাগ করেছি। ভাগ করলে এই জিনিসটা আসবে। আচ্ছা, এখন এইখানে তাহলে আমরা এই জিনিসটা একটা জিনিস করতে পারি। পি ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি X1 P। X1 P কেন কি, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু, মানে এক্স টি যখন, তখন হচ্ছে N1 ডিভাইড বাই এনটি, তাই না? এখানে দেখেন N1 NT আছে, N1 NT আছে। তাহলে এটাকে আমরা যদি আমরা P1 এর মানটা বের করতে চাই, P1 ইকুয়াল টু N1P, তাই না? তার মানে হচ্ছে N1 ডিভাইড বাই NT ইন্টু পি। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু কিন্তু হচ্ছে আবার XT। তাহলে আমরা এখানে লিখতে পারি P1 ইকুয়াল টু হচ্ছে XTP, XTP, তাই না? XTP। এখন P1 এর জন্য যদি XTP হয় তাহলে P2 এর জন্য কি হবে? P2 এর জন্য হবে হচ্ছে P2X2P। অনুরূপভাবে এখানে কিন্তু এই টোটালটা এখানে হচ্ছে যে আহ, এটা যদি আমি 1 ধরে নিই তাহলে এখানে হচ্ছে 1 হয়ে যাবে, X1 হয়ে যাবে। আবার যদি আমি P2 ধরে নিই তাহলে এখানে হচ্ছে X2 হয়ে যাবে। তার মানে আহ, আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই যে N1 ডিভাইড বাই N2, N1 ডিভাইড বাই NT ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি হচ্ছে X1, তাই না? X1। তাহলে আপনি যদি এইটার মানটা কি দাঁড়ালো, এটা ইকুয়াল টু হচ্ছে আমার X1। তাহলে আমি P1 এর জন্য X1, P2 এর জন্য X2, P2 এইভাবে চলতে থাকবে। তাহলে এই জিনিসগুলোকে পুরোটাকে আমরা যদি একটু ক্লিন করি বোর্ডটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা P1 এর জন্য কি পেলাম, P2 এর জন্য P যখন হচ্ছে কিনা P1, তখন আমি পেলাম হচ্ছে X1 P, তাই না? অনুরূপভাবে আমি যদি P2 ক্ষেত্রে চিন্তা করি, P2 P2 এর ক্ষেত্রে হচ্ছে X2P পাবো। অনুরূপভাবে P3 এর ক্ষেত্রে চিন্তা করলে X3P পাবো। তাহলে এই এই সুতরাং সাধারণভাবে আমরা লিখতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি সংক্ষেপে, পিএন। পিএন যদি আমরা বুঝাই, ডিনোট করি, পিএন ইকুয়াল টু আমরা কি দিব তাহলে, এক্সএন পি। এটি হচ্ছে আমার 7 নম্বর সমীকরণ। তাই ঠিক আছে? অর্থাৎ এইটি দ্বারা আমরা কি বুঝি, এই ইকুয়েশন দ্বারা আমরা বুঝতে পারছি যে মিশ্রণের কোনো উপাদানের আংশিক চাপ, এই যে এইটা যদি P1 হয় তাহলে প্রেশার 1 প্রথম গ্যাসের জন্য, P2 যদি হয় তাহলে প্রেশার 2 দ্বিতীয় গ্যাসের জন্য। তো সেই জন্য আংশিক চাপ বা আংশিক প্রেশার, পিএনটা কি, আসলে পিএনটা হচ্ছে আংশিক চাপ। আংশিক আংশিক চাপ কেন? কারণ এন ইকুয়াল টু ভ্যালু আছে, এন ইকুয়াল টু N1 আছে, প্লাস N2 আছে, প্লাস N3 আছে, তাই না? তাহলে এই এন এর মান যেরকম আছে, তার মানে হচ্ছে যে N1 মানে কি, N1 মানে হচ্ছে P1, N2 মানে কি, মানে হচ্ছে P2, N3 মানে কি, মানে হচ্ছে P3, তাই তো? তাহলে Pn ইকুয়াল টু XnP, তাই না? XnP। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি আংশিক চাবিকল উপাদানটির মূল ভগ্নাংশ, এই যে এটা হচ্ছে মূল ভগ্নাংশ Xn। তাহলে উপাদানের মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ ভগ্নাংশ উপাদানের মূল ভগ্নাংশ কি হলো, মিনিট, হ্যাঁ,
আচ্ছা, স্টপ শেয়ারিং এটা। ওকে। আচ্ছা, তো আমরা যে যে বলছিলাম যে উপাদানের মূল ভগ্নাংশ, মানে এই যে এই ইকুয়েশন দ্বারা পি এন, আমি আবার একটু লিখি, মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে। পি এন ইকুয়াল টু হচ্ছে এক্স এন পি, তাই তো? এক্স এন পি। এখন এটি হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ। তাহলে এটাকে আমরা বাংলায় লিখি আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ, ইন্টু মিশ্রণের মোট চাপ। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, আংশিক চাপ পি এন, পি এন ইকুয়াল টু হচ্ছে এক্স এন ইন্টু পি। এখানে লিখবেন প্রুভড, ব্র্যাকেটের মধ্যে লিখবেন প্রুভড, প্রমাণিত। আর যদি বলে কোশ্চেনে থাকে দেখাও যে, তাহলে লিখবেন দেখানো হলো বা শোয়েড। আচ্ছা, এই হলো এটার উত্তর, এই কোশ্চেনটার উত্তর। এবং এই কোশ্চেনটা আমি বললাম আপনার কাছে যে বইটা আছে আপনি দেখেন, ওখানেও ভুল থাকতে পারে। তো সবগুলো চেক করে নেবেন। এবং এরকম আরো অনেক জটিল জটিল ইকুয়েশন আছে, যে ইকুয়েশন গুলোকে আহ, মানে সহজে মনে রাখাটা খুব কঠিন। এগুলোকে কারেক্টলি মনে রাখতে হবে, কারেক্টলি প্র্যাকটিস করতে হবে। এখন আসেন যে এই যে কোশ্চেনটা পড়লেন, এই কোশ্চেনটা দীর্ঘদিন মনে রাখতে হলে আপনাকে কি করতে হবে? এই যে প্রমাণটা, এই প্রমাণটা আপনি অসংখ্যবার করেছেন, এখানে মনে রাখার কিছু নেই, কারণ এটা অলরেডি লাইন বাই লাইন অটোমেটিক্যালি আসবে। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, যে আমরা এখানে এক্সএন বলতে কি বুঝিয়েছি, পি বলতে কি বুঝেছি, পিএন জিনিসটা কি। এই কয়টা জিনিস, এইখান থেকে, এই টোটাল কোশ্চিন থেকে আপনাকে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমরা উম, ভগ্নাংশ, যেটা একটা মিশ্রণের ভগ্নাংশ, একটা মোল শুকনা মানে আংশিক মোল যেটা, সেটি কিভাবে আমরা ডিনোট করি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। পার্শিয়াল প্রেশারগুলোকে আমরা কিভাবে ডিনোট করি সেটি আপনাকে বুঝতে হবে। আর এগুলোকে আমরা টোটাল যদি উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কিভাবে উপস্থাপন করি, জানেন এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, পি ইকুয়াল টু কি, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি, এরকম। টোটাল মোল সংখ্যা বা এর মোল ভগ্নাংশকে আমরা কি দ্বারা ডিনোট করি, এন টি দ্বারা ডিনোট করি, তাই না? এই যে কতগুলো বেসিক প্যারামিটার, এই বেসিক প্যারামিটার গুলো যদি আপনি মনে রাখতে পারেন, এটার উত্তর আপনি এমনি প্রমাণ করে যেতে পারবেন, জাস্ট ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই। কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেই মাত্র না আপনার ভিডিওটা দেখা শেষ হলো, নোট করা শেষ হলো, আপনি পরবর্তীতে সাথে সাথেই প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে না আপনি সব বুঝছেন, সব ক্লিয়ার, ওকে আছে, তাহলে সাথে সাথে লিখে ফেলবেন। লিখে ফেলে তারপরে এটাকে, এই ভিডিওটা ক্লোজ করবেন। আপনি যদি এই নিয়ম মেনে এটাকে কমপ্লিট করেন, এটা অটোমেটিক্যালি আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। যেভাবে আমি ব্যাখ্যা করেছি ঠিক সেইভাবে সেম ওয়েতে করেন। আচ্ছা, এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে পরবর্তী 3 দিন, পরবর্তী 3 দিন, এই যে আজকে পড়া হয়ে গেল, আপনি না দেখে লিখতে পারলেন, যদি না দেখে লিখতে যেয়ে কোনো জায়গায় সমস্যা হয়, আবার দেখে নিন, দেখে আবার লেখেন। লেখা হয়ে গেল, যেইবারে যে আপনি না দেখে লিখতে পারলেন, লেখার পরে আপনি এটা ক্লোজ করেন। ক্লোজ করার পরে এই এখন থেকে, ওটা পড়া শেষ হয়ে গেল। পড়া শেষ হওয়ার পর থেকে পরবর্তী 3 দিন, পরবর্তী 3 দিন মিনিমাম 24 ঘন্টায় একবার রিভিশন দিতে হবে, মানে একবার লিখতে হবে না দেখে কোশ্চেনটা। ফিজিক্যাল কেমিস্ট্রি কেন কঠিন? কারণ হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির অধিকাংশ কোশ্চেনের সাথে ম্যাথ আছে, এবং এই ম্যাথগুলো আপনাকে না লেখা পর্যন্ত আপনি শিওর হতে পারবেন না, না দেখে লিখতে হবে। না দেখে লিখা মানে ব্রেন থেকে লিখা, মেমোরি থেকে লিখা। না লেখা পর্যন্ত আপনি শিওর হতে পারবেন না যেটা আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন। সো কেন আপনাকে পরপর 3 দিন বা ম্যাক্সিমাম 5 দিন, কারো কারো ক্ষেত্রে 5 দিনও লাগতে পারে, তবে 5 দিন লিখলে সব থেকে বেটার হয়। পরপর 5 দিন এটার উত্তরটা লিখবেন। জাস্ট আপনি যখনই পড়তে বসছেন, করে একটা সময় আপনি বের করে এই কোশ্চেনটা লিখবেন খাতার উপরে, দেন প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে উত্তরটা লিখবেন। এই একই উত্তর। কেন আপনাকে 5 দিন লিখতে হবে? বিকজ আপনার উদ্দেশ্য হচ্ছে, আপনার তো শর্ট টার্ম মেমোরিতে এটা আছে, এটাকে ট্রান্সফার করতে হবে লং টার্ম মেমোরিতে। তো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করার জন্য যে সময়টুকু ডিউরেশন, সেই ডিউরেশনটুকু আপনাকে ফিল আপ করতে হবে। এক একটার ক্ষেত্রে এক এক রকম নিয়ম, যেটার ক্ষেত্রে যে রকম নিয়ম সেটি আমি বলে দেবো, বাট এইটার যেটা বললাম আপনাকে এটাই করতে হবে।
জাস্ট এরকম, কারণ কি, এর ব্যাকআপ আছে, আপনি ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো করে আসছেন। সো এই জিনিসগুলো আপনি যখনই করতে যাবেন, অনেক কিছু আপনার মেমোরিতে রয়ে গেছে অলরেডি, সেখান থেকে আপনাকে ব্যাকআপ দিবে। এবং আপনি পরবর্তী 5 দিন অথবা 3 দিন প্রতিদিন এই 10 মিনিট সময় নিয়ে জাস্ট লিখে ফেলবেন এটা। এই কাজটা করবেন, ডেটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে নোট করে ফেলা কারেক্টলি। দেন হচ্ছে এই যে টার্মিনোলজি গুলো রয়েছে সেই টার্মিনোলজি গুলো বুঝে নেওয়া। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এটাকে না দেখে লিখে ফেলা, যেখানে বেঁধে যাবেন আবার দেখবেন, দেখে লিখে ফেলবেন। লিখা শেষ। তারপরে হচ্ছে পরবর্তী 5 দিন কন্টিনিউয়াসলি দিনে একবার, মিনিমাম একবার, 2বার হলে লিখলে সব থেকে ভালো হয়, বাট একবার হলেও চলবে। একবার করে 5 দিনে 5বার লিখবেন। দ্যাটস ইট। এটা আপনাকে দ্বিতীয়বার আর পড়তে হবে না, গ্যারেন্টি। দ্বিতীয়বার পড়তে হবে না আপনি যদি এই নিয়মে আসেন। এখন যদি আপনি 2 দিন লিখলেন, 3 দিনে যা লিখলেন না, লিখে আবার চতুর্থ দিনে লিখলেন, তাহলে কিন্তু হবে না। নিয়ম, নিয়মে, কারণ ব্রেইন কিন্তু নির্ধারিত নিয়মে কাজ করে। আপনার ব্রেন প্রতিটা ঘন্টায় যেমন ওয়াশ আউট হয়, ঠিক ওইরকম ভাবে ডেটা ওয়াশ আউট হয়ে যাবে। যদি আপনি একটা দিনে মিস করেন, তাহলে আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো বি কেয়ারফুল, রুল ফলো দ্য রুলস অফ ব্রেইন। আমরা এইটার জন্য আমাদের টেকনিকটা হচ্ছে এটি, আপনি যেটা বললাম আপনি এই কাজটা করেন, দেখবেন যে এই জিনিসটা আপনি আর ভুলবেন না। এটা আপনাকে সেকেন্ড টাইম রিভিশনও দিতে হবে না, উইদাউট এনি রিভিশন আপনি পরীক্ষা হলে যেতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো বইগুলো, পুরো লেকচারগুলো, পুরো ভিডিও বইগুলো এইভাবে প্রতিটা কোশ্চেনের সাথে মেমোরি টিপস দেওয়া আছে। সো আশা করছি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন, ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে কাছে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা উপকৃত